স্লাইড দেখতে পাচ্ছ। আজকে আমরা জেপেগ এর যে বাকি অংশটুকু ছিল সেটা কমপ্লিট করব। আমরা কিছু ইমেজ স্ট্যান্ডার্ড সম্পর্কে জানছিলাম। জিফ, পিএনজি, জেপেগ। জিফটা ছিল খুব সিম্পল একটা এনকোডিং সিস্টেম। সেখানে এটা একটা এলজেডডব্লিউ পদ্ধতি ফলো করে, ঠিক আছে। কালার টেবিল এখানে ইউজ করা হয়। আমরা এলজেডডব্লিউ পদ্ধতি গতদিন শিখেছি। তো এখানে মেইন ফিচারের ভিতরে দুইটা জিনিস ছিল। একটা হলো কম্প্রেশন, হচ্ছে এলজেডডব্লিউ মেথড। এখানে ইন্টারলেসিং করার ফলে অনেকগুলো ইমেজ একসাথে রাখা সম্ভব হতো ইন্টারলেসিং পদ্ধতিতে। আরেকটা হচ্ছে ডিথারিং। ডিথারিং, এই তিনটা জিনিস হচ্ছে মেইন ফিচার। একটা হলো এলজেডডব্লিউ কম্প্রেশন মেথড, দ্বিতীয় হচ্ছে ইন্টারলেসিং করে একাধিক ইমেজকে একসাথে রাখা যায় এবং সেটা একটা অ্যানিমেশনের মতো একটা আমরা এসেন্স পাই। আর লাস্টলি যে কোনো মাত্র যেহেতু এটা 256টা কালার টেবিল থেকে কালারকে জেনারেট করে, ফলে এখানে কালারের ভ্যারিয়েশন আনার জন্য ডিথারিং বলে একটা প্রসেস ইউজ করা হয়। এটা হচ্ছে জিফ এর বৈশিষ্ট্যগুলা। জিফ এর থেকে অনেক অ্যাডভান্স একটা ইয়ে হলো পিএনজি, নেটওয়ার্ক গ্রাফিক্স। ঠিক আছে। তো প্রোটোকল নেটওয়ার্ক গ্রাফিক্স এর অনেক বেশি ফিচার্স আছে। তার ভিতরে প্রথমত সে জিফ এর যতগুলো ফিচার্স আছে সেগুলো সে সাপোর্ট করতে পারে। ঠিক আছে। আর এছাড়াও লেস কম্প্রেশন কম্প্রেশন অ্যালগোরিদম হচ্ছে জেড লিভ কম্প্রেশন অ্যালগোরিদম, সেটা আমরা ভিতরে যাব না। তো এখানে জেড লিভ কম্প্রেশন অ্যালগোরিদমে একটু শুধু জেনে রাখবো যে লাইন টু লাইন ফিল্টারিং হয় দুইটা পাশাপাশি পিক্সেল গুলার, আর ডিফারেন্সকে সে এনকোড করে এবং সেই ডিফারেন্স গুলো সাধারণত খুব কম ভ্যালুর হয় কিংবা একই ভ্যালু রিপিটেশন থাকে। ফলে আমরা ডিফারেন্সকে এনকোড করব এবং সেটাকে রান লেংথ এনকোডিং করব। এগুলাই হচ্ছে মোটামুটি কতগুলা এনকোডিং এর সমষ্টি ছিল। রান লেংথ এনকোডিং এবং ডিফারেন্সিয়াল এনকোডিং, আর রান লেংথ এনকোডিং। এটা হচ্ছে জেডলিব এর মেইন বৈশিষ্ট্য পিএনজি। তো এখানে যে সুবিধাটা ছিল ইন অ্যাডিশন টু জিফ, সেটা হচ্ছে ইট কন্টেন্স আলফা চ্যানেল। এই আলফা চ্যানেলটা অবশ্য টিফেও ছিল। গামা কারেকশন, ব্রাইটনেস কারেকশন, ইন্টারলেস ডিসপ্লে যেটা জিফে আছে। ইন অ্যাডিশন টু দ্যাট এরর ডিটেকশন এখানে সম্ভব ছিল। ঠিক আছে। চেকসাম, মেটা ডাটার ভিতরে চেকসাম, সমস্ত ইমেজের যে ডাটাগুলো আছে সেগুলো থেকে একটা চেকসাম জেনারেট করা হতো, ফলে খুব সহজেই বের করা যায়। আলফা চ্যানেল দিয়ে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সিটা কন্ট্রোল করা যেত। দিস ইজ অল অ্যাবাউট পিএনজি। মোটামুটি পিএনজি বললে একটু আমরা আশা করি মেনশন করতে পারবো। আচ্ছা, তো সেখানে আর কিছু ডিটেলস লেখা আছে, সেটা আমরা দেখে নিব। ডিফ্লেট অ্যালগোরিদম ইউজ করা হয় টু ডিকোড ইট, আর এনকোড করার জন্য জেডলিব অ্যালগোরিদম ইউজ করা হয়, তাই তো। আর চেকসাম ইউজ করি ফর এরর কারেকশন ডিটেকশন। এরপরে যেটা ছিল জেপেগ। জেপেগও অনেকগুলা কম্প্রেশন পদ্ধতি একসাথে ইউজ করা হয়। দিস ইজ প্রাইমারিলি এ লসি কম্প্রেশন। এর আগে যেমন জিফটা লসি ছিল, পিএনজিটা ছিল লসলেস কম্প্রেশন ক্যান বি পসিবল। জেডলিব কম্প্রেশন পদ্ধতিটা ছিল লসলেস পদ্ধতি, কিন্তু এখানে আমরা লসি কম্প্রেশন দেখব। তো এখানে লসলেস দুইটা অংশ আছে এই কম্প্রেশনটার। একটা হচ্ছে আরএলই কম্প্রেশন হুইচ ইজ লসলেস, হাফম্যান কম্প্রেশন হুইচ ইজ অলসো লসলেস। বাট এটার ভিতরে লসের দুইটা কারণ আমরা আইডেন্টিফাই করব যখন আমরা ভিতরে যাব। একটা হচ্ছে কোয়ান্টাইজেশন, আর একটা হচ্ছে ক্রোমা সাব স্যাম্পলিং। তো এই দুইটা জিনিসের কারণে জেপেগ ইটসেলফ ইজ এ লসি কম্প্রেশন টেকনিক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, জেপেগ নামে আমরা যদি এটাকে চিনি, কিন্তু এটার আসল নাম ছিল হলো জেপেগ ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট, জেএফআইএফ। এটা হচ্ছে যারা এক্সপার্ট গ্রুপ ছিল, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, তারা আসলে জেপেগ নামে এটাকে প্রপোজ করেছিল, কিন্তু সংক্ষেপ হইতে হইতে জেপেগ অংশটুকুই রয়ে গেছে। জেপেগ থেকে জেপেগটা মনে হয় উচ্চারণ করা সহজ, বা যে কোনো কারণেই হোক জেপেগটা রয়ে গেছে। জেপেগ যদিও শুধু তার গ্রুপ মেম্বার গুলাকে ইন্ডিকেট করে, বাট অরিজিনাল ফাইলটার নাম ছিল জেপেগ কর্তৃক প্রণীত ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট। আচ্ছা, তো এখানে বিট কালার ডেপথ আছে 24, জিফে ছিল 8, তারপরে টিফে হচ্ছে 24 বিট কালার ডেপথ। কালার ডেপথ মানে কি, একটা পিক্সেলকে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে। তো জিফে ছিল 8 বিট, টিফে ছিল 24 বিট, আর জেপেগেও 24 বিট,
পিএনজিতে ইট ক্যান বি আপ টু 40 বিট ভিভিড পিকচার জেনারেট করা সম্ভব পিএনজিতে। আচ্ছা, তো এই হলো মোটামুটি ইনিশিয়াল কথা। এখানে কতগুলা বেসিক স্টেপস আছে, 4টা স্টেপ, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিচ্ছি। কালার কনভার্সন, এটা একটা প্রসেস আরজিবি থেকে ওয়াইসিবিসিআর এ কনভার্ট করার জন্য। আচ্ছা, এবং স্যাম্পলিং করা হয়ে এখানে দিস ইজ এ লসি প্রসেস। আচ্ছা, discrete cosine transform itself, it is not lossy, but quantization is a lossy process. Loss, এখানে লস হয়, এখানে লস হয়, এই দুইটা স্টেপে শুধু লস, বাকিগুলোতে লস হয় না। এন্ট্রপি কোডিং ইটসেলফ ইজ নট এ লসি স্টেপ। তো কালার কনভার্সন এগুলো খুব সুন্দর আমি পড়েছিলাম আগে, তো খুব দ্রুত আমরা দেখে যাই যে যখনই একটা আরজিবি ইমেজ আমাদের কাছে আসবে, আরজিবি, ঠিক আছে, তো সেখানে আমরা যে কাজটা করি কালার কনভার্সন, সেখান থেকে ওয়াইসিবিসিআর করে নিয়ে আসি। তো অ্যাটলিস্ট দুইটা কারণ আমরা সবাই দেখাতে পারবো যে কেন ওয়াইসিবিসিআর আসি। তার একটা হচ্ছে যাতে করে ওয়াই ইমেজটা দিয়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাকে বুঝতে পারি, আরজিবি ছবিতে কি লেখা আছে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে গুলো সেগুলো দেখাতে পারবে। আর সিবিসিআর হচ্ছে যাদের থাকবে তারা পুরা কালারটাকে দেখাতে পারবে। আরেকটা জিনিস যেটা যেটা আজকে দেখবো, সিসিআইআর, বা এটা আগেও দেখেছি, সিসিআইআর 601 যে কম্প্রেশন টেকনিকটা আছে এর মাধ্যমে সিবিসিআর কে আমরা কমিয়ে নিয়ে আসি, 4:2:2 এসডিটিভিতে ইউজ করা হয়, 4:1:1 এরকম ভিডিও কনফারেন্স বা এই ধরনের সিস্টেম গুলোতে ইউজ করা হয়। তো এই ধরনের যে সাবস্যাম্পলিং, যে কালারের ইনফরমেশন কমিয়ে ফেলা এবং তার মাধ্যমে আসলে ডাটা সাইজ কমানো, ডাটা রেট কমায় ফেলা, এটা খুব বুদ্ধিদীপ্ত একটা সলিউশন ছিল সিসিআইআর 601, যখন ব্যান্ডউইথের ক্রাইসিস খুব বেশি ছিল। আচ্ছা, তো এটা ফার্স্ট স্টেপ। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমার ডিসিটি করার জন্য আমরা এখানে দুইটা ভাগে স্টেপটাকে সাজিয়েছি। একটা হচ্ছে স্প্লিটিং, ছোট ছোট ভাগে ভেঙে ফেলা ইমেজ গুলাকে। আদারওয়াইজ ডিসিটি করতে যায় যে ইনরমাস তোমার কম্পিউটেশনাল ওভারহেডটা পড়বে, সেটা যে কোনো প্রসেসরের জন্য খুব মানে একটা বড় বার্ডেন হয়ে যেতে পারে, প্রসেসরকে হ্যাং করে ফেলবে, যত ভালো যত রিসেন্ট প্রসেসরই হোক না কেন। একটু পরে সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, তো এই দুইটা প্রসেস আমরা মোস্ট প্রবাবলি আজকে এখান থেকে শুরু করব। তারপর কোয়ান্টাইজেশন থাকবে, এনট্রপি থাকবে, এনট্রপি কোডিং, দেন উই ফাইনালি উইল গেট দ্য জেপেগ আউটপুট ফরম্যাট। তো এই ছিল জিনিসটা। আমরা ওয়াইসিবিসিআর এ আসার জন্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ইউজ করি, হুইচ ইজ কমপ্লিটলি রিভার্সেবল, এখানে কোনো লস হয় না। ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আবার 8 GB তে ফেরত আসা যায়। তো অরিজিনাল ইমেজটাকে যখন ওয়াই সিবিসিআর এ কনভার্ট করি, ওয়াই এভাবে পাই, সিবিসিআর এভাবে পাই। ওয়াই ইজ দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিপ্রেজেন্টেশন অফ দ্য color image, which can be easily displayed by a black and white display. That is the main thing. And the other thing is we can reduce information from these two chroma signal. সেটা এখানে দেখানো হয়েছে 4:1:1 হলে আমরা কতটুক প্রতি ব্লকে কি পরিমাণ অর্ধেক সংখ্যক বাইট পাঠাচ্ছি, ঠিক আছে, দ্যাট ইজ এ গুড সাইন। যতগুলো বাইট দরকার প্রতি একটা ইউনিট, যেমন 4/4 ছিল, এখানে আমরা 4:2:2 বা এই ধরনের ক্রোমা স্যাম্পলিংটা বুঝিয়েছিলাম গত ক্লাসে, সেটা ভিডিওর সময় আবার আমি বোঝাবো। আজকে আমরা ডিসিটি তে চলে আসি, ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। হ্যাঁ, ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম জিনিসটা কি গত ক্লাসে বলেছিলাম করে আমার মনে নাই, কিন্তু আমি এখান থেকে শুরু করি যে ইট ইজ এ ফুরিয়ার রিলেটেড ট্রান্সফর্ম ভেরি সিমিলার টু ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্মে কার্নেল ফাংশনটা ছিল এক্সপোনেনশিয়াল e⁻j টুয়াইস বাই কে ছোট হাতের কে ইনটু ছোট হাতের n ডিভাইডেড বাই টোটাল বড় হাতের স্যাম্পল নাম্বার। তো ইট ইজ এ কমপ্লেক্স নাম্বার, এখানে সাইনোসয়েডাল কম্পোনেন্ট আছে, কোসাইন সাইনোসয়েডাল কম্পোনেন্ট আছে, কস্ট কম্পোনেন্ট আছে। কস্ট কম্পোনেন্ট ইজ দ্য রিয়েল কম্পোনেন্ট, সেই রিয়েল কম্পোনেন্ট গুলাকে আমরা এখানে শুধু রাখবো, কোসাইন কম্পোনেন্ট গুলা, আর সাইন কম্পোনেন্ট গুলাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে। তো এটা সিগন্যাল আর ইমেজ প্রসেসিং, আমরা দেখবো অডিও যখন সিগন্যাল প্রসেস করব তখন আমরা ডিসিটি পাবো, কিন্তু সেই ডিসিটিটাকে শুধু ডিসিটি না বলে মডিফাইড ডিসিটি বলা হবে। আচ্ছা, আর ইমেজ প্রসেসিং তো এটা খুব এক্সটেন্সিভলি ইউজ হয়। আচ্ছা, হোয়াট অ্যাকচুয়ালি ইট ডাজ, ইট ম্যাপস
ভ্যালুস ফ্রম স্পেশাল ডোমেইন, ঠিক আছে, স্পেস ডোমেইন, 2D স্পেস ডোমেইন থেকে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসে, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সিটা উইথ রেসপেক্ট টু টাইম না, উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে স্পেসে এই ভ্যারিয়েশনটা কত দ্রুত হচ্ছে, আমরা ফ্রিকোয়েন্সি বলতে বুঝি সাধারণত কত দ্রুত টাইমের সাপেক্ষে সেটা চেঞ্জ হচ্ছে, আর এই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কত দ্রুত ফ্রিকোয়েন্সিটা স্পেসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমরা 4টা ব্লকের কথা চিন্তা করি, তো এইভাবে যদি আমরা দেখি যেখানে একটা কালার, এখানে কালার ভ্যারি হচ্ছে, অথবা নিচেটা দেখি যে কালার এইভাবে ভ্যারি হচ্ছে, পরেরটাতে ভ্যারি হচ্ছে, তো উপরটায় ভ্যারিয়েশন বেশি, প্রত্যেক পিক্সেলে পিক্সেলে ভ্যারিয়েশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সেটাকে আমরা স্পেশাল ডোমেইনে যদি দেখাই তাহলে ইট শুড বি লুক লাইক দিস, আর নিচেরটায় ভ্যারিয়েশন কম, ফলে স্পেশাল ডোমেইনে যদি আমরা দেখি সেটা এরকম হবে, এটার অর্ধেক ফ্রিকোয়েন্সি হবে উপরেরটা। সেই ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসার জন্য যে টেকনিক আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, সেটাকে আমরা বলি স্পেশাল ফ্রিকোয়েন্সি ডোমেইন। আচ্ছা, ইমেজ এরিয়াস উইথ লো ফ্রিকোয়েন্সি লার্জার ব্লকস অফ সিঙ্গেল কালার, এই যে একাধিক ব্লকে একই কালার, তার মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, আর কম্প্রেসড উইথ মোর এফিসিয়েন্সি, ইট ইজ কম্প্রেসড মোর এফিসিয়েন্টলি, ঠিক আছে। এখানে আমরা আরো তাদেরকে বেশি কম্প্রেস করতে পারবো, কাদেরকে, যাদের ভ্যারিয়েশনটা কম, খুব বেশি ভ্যারিয়েশন থাকলে সেটাকে কম্প্রেস করা যায় না। তবে সুখবর হলো এটা যে ন্যাচারাল যে সমস্ত ইমেজ আছে যেগুলো আমরা ফটো ক্যাপচার করি, সেই সময় ইমেজে সাধারণত ভ্যারিয়েশনটা ধীরে হয়। তুমি যদি একটা গ্রাফিক্স নিজের মানে শখের বশত বা কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করো, যেখানে কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স, নট এ রিয়েল লাইফ পিকচার, সেখানে তুমি ইউ ক্যান অ্যাড সো মেনি ডিফারেন্ট টাইপ অফ কালার শেড। বাট রিয়েল লাইফে আসলে আমরা ইমেজগুলো যেগুলো ছবি তুলে থাকি সেখানে অত বেশি ভ্যারিয়েশন হয় না। আর সবচেয়ে বড় কথা, যে এটাকে ডিকোড করবে আলটিমেটলি আমাদের চোখ, সেটাও এই কালারের ভ্যারিয়েশন নিয়ে অত বেশি কনসার্ন না। মোটামুটি একটা কালার হইলেই তার কাছে জিনিসটার ইনফরমেশনটা চলে আসে। দিস ইজ এ স্মার্ট ওয়ে, বুঝছো, খুব অল্প ইনফরমেশন প্রসেস করে সে মূল জিনিসটা দিতে পারতেছে। আর যদি সে সব ইনফরমেশন প্রসেস করে মূল একদম আরো অ্যাকচুয়াল জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করতো, তাহলে আমাদের চোখ টায়ার্ড হয়ে যেত, মাথা টায়ার্ড হয়ে যেত, আমাদের এফিসিয়েন্সি শারীরিকভাবে কমে যেত। সো আলটিমেটলি এই চোখের যেহেতু তার কালার প্রসেসিং এর ইয়েটা কম, গুরুত্বটা কম তার কাছে, সেই জন্য আমরা এখানে ইমেজ প্রসেসিংও সেটাকে আমরা কমিয়ে দিচ্ছি গুরুত্বটা। তো যাই হোক, আর সেটার সাথে সাথে আমরা দেখবো যে যেগুলা ধীরে স্লো ভ্যারি করতেছে, ঠিক আছে, সেগুলাকে আমরা ভালোভাবে কম্প্রেস করতে পারবো। এই জিনিসটা বোঝার জন্য ডিসিটি, তো ডিসিটি ম্যাথমেটিক্যালি দেখতে কেমন, দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ডিসিটি ইজ, 2D ডিসিটি। হ্যাঁ, এখানে আমরা দেখবো যে ডিএফটি যেমন ছিল এন পয়েন্ট ডিএফটি, যে 100টা পয়েন্ট যদি ডিএফটি দেওয়া হয় আউটপুটে আমরা 100টা পয়েন্টই পাই ফুরিয়ার ফ্রিকোয়েন্সি ডোমেইনে। এখানেও তাই, যদি একটা পিক্সেল থাকে সেটা 4টা পিক্সেল থাকে, সে যদি এরকম আমরা এভাবে তার করসপন্ডিং ডিসিটিটা 2D ডিসিটিটা বের করি, সেখানেও 4টা ডিসিটি পয়েন্ট পাওয়া যাবে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট কিভাবে পাওয়া যায়, এখানে পাওয়ার জন্য এই 4টা পয়েন্টকে আমরা কোনো না কোনো ভাবে ম্যানিপুলেট করব, সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এভাবে আবার এই প্রসেসটা ইট ইজ কমপ্লিটলি রিভার্সিবল। যখন আমরা পিআই যে জানি সেখান থেকে এফইউভি বের করতে পারি উইদাউট এনি লস, আমরা এফইউভি থেকে পিআই যেতে পারি ইউজিং দিস ম্যাথমেটিক্যাল রিলেশন। সো ইটসেলফ ইট ইজ নট লসি। আচ্ছা, এখন আসি আমরা একটু সামনে যাই যে আসলে ঘটনাটা কি হয়। এখন দেখো যে একটা পিকচার যদি হয় 8 মেগাপিক্সেলের পিকচার হয়, তাহলে তার আর এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে কতগুলা ইয়ে থাকবে। আমরা যে ছবিটা নিয়েছি 4x4, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর ধরো এম সংখ্যক আর ওয়াই এক্সিস বরাবর এন সংখ্যক পিক্সেল আছে, তাহলে এটা টোটাল এম ইন্টু এন এর মান হচ্ছে 4। তাহলে এম ইন্টু এন এর মান যত হয় এই ফর লুপটা ততবার ঘুরবে। তো যদি আমরা 8 মেগাপিক্সেল কোনো একটা ছবি নিয়ে কাজ করি, তাহলে চিন্তা করো একটা ছবির জন্য এই ফর লুপটা কতবার চলবে, 8 মেগাপিক্সেল টাইম। 1 মেগাপিক্সেল মানে হচ্ছে 10 লক্ষ, 80 লক্ষ বার লুপ ঘুরবে। ফলে আমি যদি একবার সরাসরি এই ইমেজটাকে দিয়ে দেই, ইট উইল শিওরলি ড্রাইভ দ্য প্রসেসর ইনটু মানে হ্যাং রিজিয়ন।
যেখানে গেলে সে হ্যাং হয়ে যায় সেভাবে সে করবে, আর সে ফার্দার প্রসেস করতে পারবে না, বা ইট উইল টেক মানে অনেক অনেক বেশি টাইম, ইট উইল টেক মানে মাচ টাইম। তো এখন দেখো সেটার জন্য আমরা এটাকে দূর করার জন্য যেটা করি যে ছোট ছোট ব্লকে ভাগ করি। এখানে একটা ছোট ব্লককে দেখানো হয়েছে, সেই ব্লকগুলো কি হবে 8x8 একটা সাইজ, এটা আমরা ফিক্স করে দিয়েছি যে ডিসিটি ইমেজ প্রসেসিং এর জন্য যদি হয় 8x8 পিক্সেল নিবে, তাহলে 64টা ফর লুপ, 64 বার চলবে ফর লুপটা ইনফ্যাক্ট, হ্যাঁ, দুইটা সাম বের করার জন্য। আর এখানে আরেকটা জিনিস, যেহেতু এটা RGB ইমেজ আছে, সেখান থেকে আমরা প্রথমে ওয়াই সিবিসিআর করব, এখানে ওয়াইটাকে শুধু দেখানো হয়েছে, সিবিসিআর এর জন্য এরকম একটা ব্লক আসবে। ফলে আমরা একটা ইমেজের 8x8 তিনটা ব্লক পাচ্ছি, একটা ওয়াই এর জন্য, একটা সিবির জন্য, একটা সিআর এর জন্য। এখন ওয়াই এর যে ব্লকটা আছে সেটাকে আমরা কিভাবে প্রসেস করি দেখো, বা সিবিসিআর এর জন্য যেহেতু এখন ফিক্স হয়ে গেল ম্যাক্সিমাম ডাইমেনশন উইল বি 8x8, ফলে 0 থেকে 7, 0 থেকে 7 এক্স এক্সিস বরাবর 0 থেকে 7 8টা পিক্সেল, ওয়াই এক্সিস বরাবর 0 থেকে 7 তোমার 8টা পিক্সেল, ফলে 64টা আমাদের পিক্সেল থাকবে এট এ টাইম। এবং ডিসিটি মানে আমরা বুঝবো দেয়ার উইল বি ইকুয়েশন লাইক দিস। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি দেখো, যে যখন ইউ এর মান আর ভি এর মান 0 হয়, মানে প্রথম ভ্যালুটা 0 0 যে আমরা ইয়েটা পাই, সেখানে আছে কোসাইনটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, ফলে এদের ভ্যালুটা 1, বা আমরা ফ্রিকোয়েন্সি টার্ম গুলাকে পাচ্ছি না, শুধু কি পাচ্ছি ইমেজের পিক্সেলে যে ভ্যালুগুলো আছে তাদের কেমন জানি একটা যোগ করে একটা কিছু দিয়ে ভাগ করে দেবো। এই যে সিজেড সিউ এর মানটা কি হতে পারে, হাফ হতে পারে, 1/√2 হতে পারে, 1 হতে পারে, এরকম বিভিন্ন রকম ভ্যালু হতে পারে, হুইচ ইজ আইডেন্টিফাইড অ্যাজ এ জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, বিকজ কসের কোনো ফ্রিকোয়েন্সি এখানে নাই যখন ইউভি 0 হয়। এবং দিস জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ইজ এ কাইন্ড অফ ওয়েটেড অ্যাভারেজ। অ্যাভারেজ হলে সবগুলা যোগ করে আমরা তাদের সংখ্যা দিয়ে ভাগ করতাম, এখন তাদের সংখ্যা দিয়ে ভাগ করতেছি না, ভিন্ন একটা কিছু দিয়ে ভাগ করতেছি, বাট উই ক্যান কনসিডার ইট অ্যাজ এ ওয়েটেড তোমার অ্যাভারেজ। সো দিস ইজ, এখানে দেখো সেটাকে আমরা বলি ডিসি কম্পোনেন্ট। ডিসি কম্পোনেন্ট বা দিস ইজ অ্যান অ্যাভারেজ ভ্যালু অফ দ্য টোটাল 8x8 ম্যাট্রিক্স F00 ডিসি কম্পোনেন্ট। এখানে একটা কমন ভ্যালু থাকবে, এখানে কোনো ভেরিয়েশন রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ভ্যালুটা দেখতেছো, সেখানে দেখো যে তোমরা সাদা থেকে কালোতে চলে এসছে, এইভাবে যদি ভ্যারি দেখি, সাদা, এটা হচ্ছে কালো। আবার এখানে দেখো এটা হলো হরিজন্টাল ভেক্টর, এটা ভার্টিক্যালি সাদা কালো ভ্যারিয়েশনটা এইভাবে, যে সাদা হয়েছে আবার কালো। এর পরেরটাতে যদি আসো, সাদা থেকে সাদা হয়ে কালো হয়েছে, আবার সাদা হয়েছে, এই যে ভ্যারিয়েশন। তো এবং এইভাবে ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়তেছে যত আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা যদি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়াই পিক্সেলকে যদি আমরা ডিসিটি করি, তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে কি হচ্ছে, যে প্রত্যেকটা পিক্সেলে আসলে হায়ার ফ্রিকোয়েন্সি স্পেশাল স্পেশালি তারা ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বোঝাচ্ছে। তো যখন এখানে খুব হাই ভ্যালু থাকবে তাহলে বুঝতে পারবে যে কোনো চেঞ্জ নাই, যখন এটার ভ্যালু বেশি বেশি থাকবে তখন সে বুঝতে পারবে যে এই 1 ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আছে। যদি আমরা ডিসিটি করার পরে দেখতে পারি যে এই ভ্যালুটা বেশি আছে, তাহলে বুঝতে পারবো যে এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, সেই ফ্রিকোয়েন্সি গুলো আমার আউটপুটে বেশি থাকবে। সো এইভাবে আমরা কোন ব্লকে কি আছে, কোন কোন ভ্যালু ব্লকের ভ্যালু গুলা বেশি, সেগুলোকে আইডেন্টিফাই করব। তাহলে সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আমাদের কি পিকচারের ভিতরে আছে। আর মজার বিষয় হলো আমাদের চোখ যেহেতু খুব বেশি দ্রুত ভ্যারিয়িং কালার গুলাকে মানে নিয়ে খুব একটা মাথা ঘামায় না, ফলে দেখা যাবে যে অনেকগুলা কালার আমরা এই রিজিয়নে যারা পড়বে তাদেরকে আমরা ইগনোর করতে পারি। যে কাদেরকে আমরা ইগনোর করব সেটা বোঝার জন্য আমরা ডিসিটি ডোমেইনে চলে যাই, যে নতুবা কোন কালার গুলাকে বাদ দেওয়া যাবে সেটা আমরা বুঝতে পারতাম না। যেগুলো এই রেঞ্জে থাকবে সেগুলো অনেক হাই ফ্রিকোয়েন্টলি ভ্যারি হচ্ছে, খুব ফ্রিকোয়েন্টলি ভ্যারি হচ্ছে, ফলে তাদেরকে আমরা বাদ দিব। এই জিনিসটা বোঝার জন্য ডিসিটি করা হয়।
তো এখন দেখাই একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা ডিসিটি কোফিশিয়েন্ট যদি একটা করা হয় কোনো একটা ইমেজের, তাহলে দেখতে পাবা যে বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল ইমেজ হলে অরিজিনালি সেখানে অনেকগুলা জিরো এসে হাজির হয়। ঠিক আছে, এই জিরো গুলা মানে কি এখানে কোনো ভ্যালু নাই, কারণ এত হাই রেঞ্জে চেঞ্জ হয় না নর্মাল ন্যাচারাল ক্ষেত্রে। আর যদি এখানে চেঞ্জ হইতো, এই জায়গাটা আমাদের চোখ এত হাই রেঞ্জে যখন কালার ভ্যারিয়েশন হইতে থাকে, এই রেঞ্জের কালার গুলো আমাদের চোখের খুব একটা প্রভাব ফেলে না, ফলে সেগুলোকে আমরা কি করে দেবো, বাদ দিতে পারি। তো বাদ দেওয়ার জন্য আমরা একটা কোয়ান্টাইজেশন প্রসেস ফলো করি। সেই প্রসেসটা কেমন দেখো, যে ডিসিটির যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা নাম দিয়েছি এফইউভি। এগুলাকে একটা পার্টিকুলার ওয়েটেজ দিয়ে ভাগ দিচ্ছি, সেটাকে কোয়ান্টাইজেশন টেবিল থেকে নেওয়া হবে। প্রথম যেই দিককার ভ্যালুগুলো আছে তোমরা খেয়াল করো, প্রথম ভ্যালুটা কিংবা তারপরে রেঞ্জের ভ্যালুগুলা, এগুলো লো ফ্রিকোয়েন্সি ভ্যালু, ওগুলো আমাদের চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইগুলাকে আমরা কম ভ্যালু দিয়ে ভাগ করতেছি। যত আমরা উপরে ভিতরের দিকে যাচ্ছি ম্যাট্রিক্সে, তত ফ্রিকোয়েন্সি বাড়তেছে। আর আমরা কি করতেছি, সেগুলাকে দেখো ওয়েটেজ বাড়াই দিচ্ছি, ওয়েটেজ বাড়াই দিচ্ছি। ফলে কি হবে, যে এই পিক্সেল গুলার গুরুত্ব আমাদের কাছে কম, কারণ আমাদের চোখ সেগুলার নিয়ে খুব একটা মাথা ঘামায় না। সেইভাবে করে আমরা এই টেবিলটাকে সাজিয়েছি। ঠিক আছে, আচ্ছা। তো তখন সাজানোর পরে আমরা কি পাচ্ছি দেখো, যে এফ ইউভি এটাকে আমরা কোয়ান্টাইজেশন টেবিলের একটা ভ্যালু দিয়ে ভাগ করব প্লাস 0.5। এবং এই যে এখানে ব্র্যাকেটটা খেয়াল করতেছো, ব্র্যাকেটটা যদি খেয়াল করো দেখো ইন্টেনশনালি এটাকে এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে। এই এক্সটেনশনটার মানেটা কি, রেজাল্ট উইল বি ফ্লোরড, এটা একটা ইন্টিজার নাম্বার করে দেওয়া হবে লোয়ার তোমার ভ্যালুতে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো সেই কাজটাই করেছি আমরা। এখানে কোয়ান্টাইজেশন অনেকটা সিম্পল প্রসেস। যেই ভ্যালুটা এখান থেকে নেবো, সাপোজ 75, তো এটা করসপন্ডিং ওয়ান ভ্যালু আছে, 1 দিয়ে ভাগ করব, তারপরে 0.5 যোগ করে দেখা যাবে 75.5 হবে, সেটাকে আমরা ফ্লোর করে 75 আবার রিপ্রেজেন্ট করব। তারপর এখানে ধরো 10 এখানে কি আছে, 4 আছে করসপন্ডিং, 10 করসপন্ডিং ভ্যালু হচ্ছে 4, হ্যাঁ 4 নম্বর ভ্যালুটা। ফলে এখানে 2.5 ভাগ করে আসার পরে আসে, আবার যখন 0.5 যোগ করে দিই তাহলে কি আসে, 3। তো ফলে আমরা ইনফ্যাক্ট ওখানে 3 পাচ্ছি। এটা একটা ইন্টিজার, যদি না হতো 3.5 হইলেও এখানে আমরা 3 পেতাম। লাইকওয়াইজ ভেরি সিম্পলি আমরা কোয়ান্টাইজেশন করে ফেলি। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, যেইভাবে আমরা কোয়ান্টাইজ করেছি সেই কোয়ান্টাইজেশন টেবিলটা আমাদেরকে মেটা ডাটা হিসাবে ইমেজের সাথে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, ফলে কি হবে, যখন আমাদের কাছে এই ডাটা টেবিলটা থাকবে, কোয়ান্টাইজ ডাটা এবং কোয়ান্টাইজেশন টেবিল, আমরা ডিসিটি কোএফিসিয়েন্ট গুলোকে ফেরত পাওয়ার চেষ্টা করব, কিন্তু হুবহু এই কোএফিসিয়েন্ট গুলোকে ফেরত পাবো না, কারণ কোয়ান্টাইজেশন করলে কিছু ইনফরমেশন উইল বি লস্ট। কিভাবে আমরা ডিকোয়ান্টাইজেশন করব, গুণ করব, জাস্ট এখানে যা ছিল তার গুণ করব, এখানে কোনো রাউন্ড অফ করার প্রয়োজন হবে না। অরিজিনালি রাউন্ড অফ করা আছে দুইটাই ইন্টিজার, ফলে আমরা পার্টিকুলার ভ্যালু 2 দিয়ে এখানে গুণ করে এখানে 40 পাবো। লাইক দিস আমরা সেই ভ্যালুগুলোকে পেয়ে যাব। আচ্ছা, কোয়ান্টাইজেশন বুঝলাম, ডিকোয়ান্টাইজেশন বুঝলাম, এবার আসো একটা প্রশ্ন ছিল। অবশ্যই প্লিজ। স্যার আগেরটাতে মানে উপরে বলা আছে হচ্ছে নেক্সট হোল নাম্বারে আমরা রাউন্ড অফ করবো, মানে হায়ার রাউন্ড অফটা, বাট স্যার ছকগুলোর মধ্যে লোয়ার রাউন্ড অফ করা হয়েছে মনে হয়। এখন কোনটা করবো তাহলে স্যার? না, এটা এই যে ব্র্যাকেটের নিচে উপরে যদি থাকে তাহলে হায়ার রাউন্ড, আর এটাকে সিলিং বলে, আর এটা ফ্লোর। কথা বুঝতে পারছো, যে এইটার মানে হচ্ছে ফ্লোর। তুমি কি কোশ্চেনটা জিজ্ঞেস করেছো কিনা, আমি আমার মনে হচ্ছে এটাই জিজ্ঞেস করেছো, সেজন্য আমি বলতেছি। জি স্যার, এটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এই যে নিচে যখন আমরা এটাকে এক্সটেন্ড করি, ব্র্যাকেটটা নিচে যখন থাকে, নিচে রাউন্ড অফ করব, এটাকে ফ্লোরিং বলা হয়। ঠিক আছে, আর যদি ব্র্যাকেটটার উপরে এরকম থাকতো তখন আমরা উপরে রাউন্ড অফটা নিতাম। ওকে, জি স্যার। স্যার ওই উপরে বলা আছে স্যার নেক্সট হোল নাম্বার, ওই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, এখানে লেখা আছে নাকি কোথাও? জি স্যার, লাস্ট লাইনটা। আচ্ছা, নেক্সট হোল নাম্বার, ও আচ্ছা, রাউন্ডেড টু দ্য নেক্সট হোল নাম্বার হিসেবে এটা আচ্ছা, এটা হয়তো বা আমরা জাস্টিফাই পরে করতে পারবো, কিন্তু মূল জিনিস হচ্ছে ইট শুড বি এই যে এটা ঠিক। আচ্ছা ঠিক আছে, নেক্সট রাউন্ড অফ করলে হায়ার করতে, যে কোনো একটা পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে, আইদার নেক্সট অর মানে জাস্ট প্রিভিয়াস
আমাদেরকে হোল নাম্বারটা নিতে হবে, কিন্তু এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা আসলে মিন করে ফ্লোর। আমি এটা খেয়াল করিনি, থ্যাংক ইউ ফর ইউর নোটিস, তুমি নোটিস করছো, থ্যাঙ্কস। কিন্তু এটা এখানে যেটা করা হচ্ছে ম্যাথমেটিক্যালি, দ্যাট ইজ ফ্লোরিং, দ্যাট ইজ নট সেলিং। সেলিং হচ্ছে নেক্সট হোল নাম্বারটা নেওয়া হয়, আর ফ্লোরিং করার সময় প্রিভিয়াস হোল নাম্বার, কমপ্লিট নাম্বার বা ইন্টিজার নাম্বারটা নেওয়া হয়। তো আমরা এই ম্যাথমেটিক্যালি সেটাকে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি এখানে আরো কয়েকটা এক্সাম্পল নিলে সেটা হয়তো দেখতে পাবে। আচ্ছা, স্যার আজকে যেমন অ্যাটেন্ডেন্স ফর্মটা মেবি ওপেন করা হয়নি। ওপেন হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু এখনই করে দিচ্ছি ওপেন। তোমরা এখন রেসপন্স দিতে পারবে। আচ্ছা, এবার যেখানে ছিলাম ধরো আমরা সেখানে ফেরত আসতেছি। আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। এটা খুব একটা ইয়ে না, মেজর ইস্যু না। 7, হ্যাঁ, 7টাকে আমরা কত দিয়ে ভাগ করব দেখো। 7টাকে আমরা 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে ভ্যালুটা থাকবে, এটা কত নাম্বার? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, 7কে করার পরে 0.5 জোগাড় করার পরে এটা তো নেক্সট হোল নাম্বারটাই নিচ্ছে, তাই না? 1 কে নিচ্ছে। না স্যার, প্রিভিয়াসটাই নিচ্ছে স্যার। এটার আনসার আসছে 1.375, 1 নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, 1 আসছে তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ হেল্প করার জন্য। এইটাই হওয়ার কথা, কারণ এই ব্র্যাকেটটা সেটা মিন করে, ঠিক আছে? তো এটা যদি এখানে নেক্সট হোল নাম্বার দেওয়া আছে, বাট ইট অ্যাকচুয়ালি দিস ব্র্যাকেট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য প্রিভিয়াস হোল নাম্বার, সেজন্যই আমি এটা তোমাদেরকে উল্লেখ করেছি। আচ্ছা, তো এবার আসো আমরা পরবর্তী স্টেজে যাই। এন্ট্রপি কোডিং আমরা এখানে আছে। এই এন্ট্রপি কোডিং ইটসেলফ ইজ লসলেস, কোনো এখানে লস হয় না। এখানে কিন্তু কয়েকটা স্টেপ আছে। এন্ট্রপি কোডিং করতে গেলে আমরা 2D ম্যাট্রিক্সটাকে নিয়ে এন্ট্রপি কোডিং করতে পারি না। প্রথমে তাদেরকে ভেক্টরে সাজাই। ভেক্টর, ভেক্টর মানে হচ্ছে একটা কলাম ভেক্টর অথবা রো ভেক্টর, এগুলোকে একটা সিঙ্গেল ডাইমেনশনাল ম্যাট্রিক্সে সাজাই। আচ্ছা, ডিফারেন্সিয়াল এনকোডিং, এখন যে প্রত্যেকটা ব্লকে ফার্স্ট ভ্যালুটা ডিসি কোফিশিয়েন্ট, এগুলার ভ্যালু সাধারণত বড় থাকে এবং এগুলার ভিতরে অনেক বেশি ইনফরমেশন থাকে। ফলে এই ভ্যালুগুলা যাতে কোনো ইনফরমেশন লস্ট না হয়, সেজন্য তাদেরকে একটা আলাদাভাবে এনকোডিং করা হয়। ধরো আমার একটা টোটাল বড় পিকচার আছে, সেটা হচ্ছে সাপোজ এদিকে 64টা পিক্সেল আছে, এদিকে 64টা পিক্সেল আছে, ঠিক আছে? তো আমি এটাকে যখন ছোট ছোট 8x8 পিক্সেলে ভাগ করব, তো এখানে দেখা যাবে 8টা ব্লক আসবে, এদিকে 8টা ব্লক আসবে, তাই না? এভাবে করে আমরা দেখবো যে এখানে 1 থেকে 8 নাম্বার ব্লক। তো এই যে এইটা প্রথম ব্লকটার ডিসি ভ্যালু, এভাবে করে 64টা ব্লকের 64টা ডিসি ভ্যালুকে আমরা আলাদাভাবে ইয়ে করব, এনকোডিং করব, ঠিক আছে? 64টা এখানে যে প্রত্যেকটা ব্লকের ডিসি কোফিশিয়েন্টটাকে আমরা আলাদা করে ফেলবো। প্রথম, ফলে ডিসি কোফিশিয়েন্ট গুলা প্রথম ব্লক থেকে একটা আসবে, দ্বিতীয় ব্লক থেকে আসবে একটা, তৃতীয় ব্লক থেকে আসবে, এভাবে। আর বাকি যেই কোফিশিয়েন্ট গুলো থাকে একটা ব্লকের ভিতরে, যেহেতু একটা নাম ডিসি দিয়ে দিয়েছি, বাকিগুলাকে ইসি দেওয়াটাই স্বাভাবিক। সেজন্য এসি কোফিশিয়েন্ট গুলা, সেগুলাকে আমরা রান লেংথ এনকোডিং করব। সেটা, এটা হচ্ছে ইন্টার, প্রথমটা হচ্ছে ইন্টার ব্লক কোডিং, আর নিচেরটা হচ্ছে ইন্ট্রা ব্লক। একটা ব্লকের ভিতরে এটা রান লেংথ এনকোডিং হবে এসি কোফিশিয়েন্ট গুলার। আর যখন ডিসি কোফিশিয়েন্ট গুলো হবে, সেগুলো হচ্ছে ইন্টার ব্লক, দুইটা বা একাধিক ব্লকের ডিসি কোফিশিয়েন্ট গুলোকে নিয়ে এনকোডিং করা হবে। এই ধরনের একটা পদ্ধতি ফলো করা হয় এবং শেষে হাফম্যান এনকোডিং করা হয়। কিভাবে হয় সেটার একটা এক্সাম্পল বোঝানোর জন্য আমি কিছু অ্যাডিশনাল
টপিকস মানে দুই একটা স্লাইড এখানে আনবো। যেমন দেখো যে আমরা কিভাবে প্রথমে এগুলাকে সাজাতে পারি, ভেক্টরিং করব কিভাবে। একটা উপায় যদি আমাকে বলতে হয় তো আমি এরকম করতাম, ম্যাটল্যাব যে কাজটা করে দেয় আমাদেরকে, এই ম্যাট্রিক্সকে যদি এম ম্যাট্রিক্স আমরা বলতাম, ম্যাটল্যাবকে যদি কেউ এরকম এম কোলন বলে দেয়, সে কিন্তু এটাকে ভেক্টর করে দিবে। কিভাবে ভেক্টর করবে? সে প্রথম কলাম এটার নিচে দ্বিতীয় কলামটাকে সাজিয়ে দিবে, এটাকে 1 নম্বর কলাম, 1 নম্বর কলামের নিচে নিচের 2 নম্বর কলাম, তারপর 3 নম্বর কলাম, এভাবে করে সে সাজিয়ে দেয়। ঠিক আছে, যদি রো ভেক্টর করতে যাও ট্রান্সপোজ করে দেবো, এই কাজটা ম্যাট্রিক্স করে। কিন্তু এখানে যে একটা বুদ্ধিদীপ্ত ভাবে কোফিশিয়েন্ট গুলোকে সাজানো হয়েছে। যেমন দেখো প্রথমে এটা কোফিশিয়েন্ট নিয়ে আছে, তারপরে হরিজন্টালি একটা ফ্রিকোয়েন্সি বাড়ে, ভার্টিক্যালি একটা ফ্রিকোয়েন্সি বাড়ে, এইভাবে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই দিকেই ফ্রিকোয়েন্সি বাড়তেছে এরকম। তো এমন ভাবে সাজানো হয় যাতে করে জিরো ফ্রিকোয়েন্সি থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি এটাকে সাজানো হয়। সেইভাবে কোএফিসিয়েন্ট গুলোকে পিক করা হয়, এবং পিকটা যাতে সবাই একইভাবে করে সেই জন্য এই প্যাটার্নটা বলে দিছে। কেউ যদি এইভাবে যেত, ঠিক আছে, এইভাবে এইভাবে গিয়ে তোমার শুরুটা এদিক থেকে না এসে এদিক থেকে আসতো, যদি এইভাবে যাইতো, ঠিক আছে, তাও কিন্তু চলতো, মানে সেটা সিমিলার ঘটনা ঘটতো। কিন্তু দুইজন দুইভাবে ডিকোড করলে তো বুঝতে জিনিসটা অসুবিধা হবে। ফলে আমরা একটা প্যাটার্নই করি, প্রথমে হরাইজন্টাল যাই, তারপরে এটা এভাবে এভাবে যেতে থাকি। এই প্যাটার্নটা ট্রান্সমিটিং সাইডেও হয়, রিসিভিং সাইডেও হয়। এটা অ্যানালগাস হইতে পারতো, এখান থেকে এখানে আসলাম, তারপর এখানে গেলাম, এখানে গেলাম, এখানে আসলাম, তারপর এখানে আসলাম, ঠিক আছে, তারপর এখান থেকে এখানে এখানে গেলাম। ডিরেকশনটা কিন্তু তখন চেঞ্জ, একই ডিরেকশন না। কিন্তু দুইটা অ্যানালগাস হইলেও উল্টা পাল্টা হইতো একবার এক একটা যদি ইউজ করতাম। ফলে আমরা জিগজ্যাগ এনকোডিং বলতে গেলে এই পাথটাকেই ফলো করব, দ্য অ্যারো ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা কোনটার পর কোনটা নিচ্ছি। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা কি, যে দ্য কোফিশিয়েন্ট শোজ দ্য হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস। এখান থেকে আমরা যদি এটা প্লট করতাম তাহলে দেখতে পারতাম যে এদের এনার্জি কম্প্যাকশন বা মূল ইনফরমেশনটা কোথায় আস্তে আস্তে ডিমিনিশ করে যাচ্ছে। ফলে বোঝা যায় যখন আমরা ডিসিটি করি মেইন জিনিস কতটুকু ইনফরমেশন কোন জায়গায় কম্প্যাক্ট আছে। যদি এরকম কম্প্যাক্ট থাকে এটাকে ডিসিটি করলে বা সরি ডিসিটি করে কিংবা জেপেগ করলে আমরা ভালো কম্প্রেশন পাবো। যদি কোনোটা ডিসিটি করার পর দেখা যায় যে ফ্রিকোয়েন্সি ভার্সেস ডিসি কোফিশিয়েন্ট যদি কেউ প্লট করে যে সব জায়গায় সমান, এটাকে জেপেগ করে কোনো লাভ হবে না। এইটাকে জেপেগ করে কোনো লাভ হবে না, জেপেগ কম্প্রেশনে কোনো লাভ হবে না। আহ, যদি জেপেগ কেউ করেও কিছুই বোঝা যাবে না, ইমেজটাকে উল্টো পাল্টা মনে হবে, যেরকম আছে সেরকম মনে হবে না, কোয়ালিটি খুব খারাপ হয়ে যাবে। তো জেপেগ কাকে করা যাবে এফিশিয়েন্টলি সেটা বোঝার জন্য উই নিড টু ডু দা ডিসিটি। ডিসিটি ইজ ইটসেলফ। এখন এটা বলার আবার কারণ, কারণ যে এখানে আমরা যখন ফ্রিকোয়েন্সি অনুযায়ী কিভাবে সাজাইতে হবে সেটা বুঝতে পারছি। তো এটা এখানে এই জন্য করা হয়েছে। আহ, এই এই ভ্যালুটা আমরা কখন পেয়েছি, এটা আফটার কোয়ান্টাইজেশন। ইনফ্যাক্ট এখানে যে এই ভ্যালুটা আসতেছে সেই ইয়েগুলো আবার ডিসিটি হয়েছে, কোয়ান্টাইজেশন হয়েছে, তারপরে এটা আসছে। এখন আমরা এই ভ্যালুগুলোকে এনট্রপি কোডিং করব। ঠিক আছে, এনট্রপি কোডিং করব। এনট্রপি কোডিং করার ভিতরে যে এই জিনিসটা হয়, আমরা ভেক্টরিংটা দেখলাম। ভেক্টরিং করার পরে আমরা যদি শুধু ডিসিটি কোএফিসিয়েন্ট গুলোর দিকে একটু তাকাই, এটা আমি তোমাদের বোঝার জন্য, ডিফারেনশিয়াল এনকোডিংটা কিভাবে হয়, জিনিসগুলো খুব সিম্পল। যে আমরা পার্শ্ববর্তী কয়েকটা ব্লক থেকে ভ্যালুগুলো নিয়েছি, ঠিক আছে। আচ্ছা আর কতক্ষণ আছে আমার কাছে? আর 10 মিনিট আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে, তো আমরা কি করি, প্রেজেন্ট ডিসি ভ্যালু থেকে প্রিভিয়াস ডিসি ভ্যালুটাকে বিয়োগ করি। ডিফারেন্স, এটা ডিফারেনশিয়াল এনকোডিং, যেটা কিনা তোমার পিএনজি তেও করা হয়। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্সে ওই ডিফারেনশিয়াল এনকোডিংটা ইউজ করা হয়, পাশাপাশি পিক্সেলে করা হয়, আর এখানে পাশাপাশি দুইটা ডিসি কোএফিসিয়েন্টের জন্য করা হয়। তো এখানে 12 পেয়েছি, আগের ভ্যালুটা যেহেতু 0 ছিল, আগে কিছু ছিল না। এখন 13 যখন এসছে, আগের ভ্যালুটা 12 ছিল, 12 মাইনাস 13, সরি 13 মাইনাস 12 1। আচ্ছা এখন ভ্যালু এসছে 11, আগে ছিল 13, ফলে 11 মাইনাস 13 ইজ মাইনাস 2, লাইক দিস। দিস ইজ দ্য ডেল্টা ডিফারেন্স। এবার এটাকে কিভাবে এনকোড করতেছে দেখো। ও আচ্ছা, একটু দাঁড়াও, একটু হোল্ড করো। আসসালামু আলাইকুম জাকির ভাই। হ্যাঁ জাকির ভাই, আপনি চলে আসছেন? আচ্ছা এই আমার আর 10 মিনিট ক্লাসটা শেষ করে আমি আসতেছি, 10-15 মিনিট, হ্যাঁ।
ওকে স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ভ্যালুটাকে পাওয়ার পরে আমরা সেটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, দেখা যায় যে 1100, দিস ইজ দ্য ভ্যালু। হ্যাঁ, সেটার জন্য কয় বিট প্রয়োজন হয়েছে? 4 বিট। এসএসএস দিয়ে আমরা সেটাকে বুঝাই যে কত বিট লাগতেছে, সেটাকে এসএসএস বা ক্যাটাগরি বলা হয়। কত বিট দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করি আমরা, ভ্যালুটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাটাগরি বা ভ্যালু ফলোড বা এসএসএস ফলোড বাই ভ্যালু। যে যেমন এখানে 4, 4 কে আমরা তার করসপন্ডিং হফম্যান কোড দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ফলোড বাই দ্য ভ্যালু। এইভাবে করে একটা বিট স্ট্রিমে পুরা সিঙ্গেল ডি ডাটা হিসাবে ইমেজটাকে পাঠানো হয়। দ্যাট ইজ ইন্টারেস্টিং, বুঝতে পারছো? যে এখন এই জায়গাটায় হফম্যান কোডিং, যে আমরা কোন ক্যাটাগরিতে আছি সেটা বোঝার জন্য। এটার অনেক সুবিধা আছে, কোনো একটা সময় তোমাদেরকে পরে বোঝাবো। এখন আপাতত এই জিনিসটা বুঝে রাখো যে এন্ট্রপি কোডিংটা কোথায়, যে মূল ভ্যালুটাকে এন্ট্রপি কোডিং কিন্তু করে না, শুধু এসএসএস কোন ক্যাটাগরিতে পড়তেছে, কত বিট দিয়ে আমরা এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছি, সেইটাকে বোঝানোর জন্য হাফম্যান কোডিং করা হচ্ছে। হাফম্যান কোডিং করা হচ্ছে কারণ হাফম্যান কোডিং করলে একটা বিট স্ট্রিং থেকে খুব সহজেই আমরা বুঝতে পারি এই 101 দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে 4। তারপরে 4 যখন বুঝবো তখন বুঝবো তার পরবর্তী 4টা বিট দিয়ে আমরা আসলে মূল ভ্যালুটাকে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সেরকম প্রসেস চলবে। আমরা ভ্যালুটাকে হাফম্যান কোডিং করি না, বরং ভ্যালুটা কয় বিট দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে সেটাকে হাফম্যান দিয়ে করি। ঠিক আছে? সেটার একটা ব্যাখ্যা নেক্সট স্লাইডে আছে, সেই জন্য আমি এটা দিয়েছিলাম যে ক্যাটাগরি মানেটা কি আসলে। তোমাদের এই জিনিসটা দেওয়া ছিল স্লাইডে। ক্যাটাগরি বলতে বোঝায় এটা কি? ক্যাটাগরি হচ্ছে কত বিট দিয়ে আমি ডিসি ভ্যালুটাকে কিংবা এসি ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছি। সেটা যখন আমাদের 2 থাকে, 2 দিয়ে আসলে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি বলো? 2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি তোমার 10, 2টা বিট দিয়ে, আর 11 এটাকে, অথবা তোমাদের 01 কে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, কিন্তু 01 দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয় না, কারণ তোমার 01, হ্যাঁ 01ও রিপ্রেজেন্ট করা হবে, সেটা দিয়ে বোঝানো হবে মাইনাস এটার কমপ্লিমেন্ট, মাইনাস 2 এর ইনভার্সটাকে -2 দিয়ে বলা হবে 01 দিয়ে, 1 না বোঝায়। 11 দিয়ে বোঝানো হবে 3, তো এটার কমপ্লিমেন্ট যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট 00 বোঝানো হবে -3 কে। ফলে এখানে কি বোঝানো হচ্ছে? 2 বিট দিয়ে কত বোঝানো যাবে? -3 বোঝানো যাবে, সেটা হচ্ছে 00, +3 বোঝানো যাবে 11, -2 হচ্ছে 01, আর 10 হচ্ছে +2। এই জিনিসটাকে বোঝায় ক্যাটাগরি, মানে হচ্ছে কত বিট দিয়ে আমরা একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করব সেটা। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমি তোমাদেরকে জিনিসটা হঠাৎ যদি কারো মনে আসে সেটা বোঝার জন্য এটা এক্সপ্লেন করলাম। এবার আসো একটু সামনে যাই, যে হাফম্যান কোডিং আমরা এসএসসি বা ক্যাটাগরিতে কিভাবে করি। যেমন ওখানে আমরা দেখেছিলাম যখন 4 বিট আসে, 4 বিটকে 101 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। সেটা কেন? এই কোডটা ফলো করে, এটাকে বোঝানোর জন্য এই টেবিলটা দেওয়া হয়েছে। এবার আসলে আমরা কোন স্টেজে আছি? আসলে ইনফ্যাক্ট আমরা সব স্টেজ কমপ্লিট করে ফেলেছি। এখানে আমরা যে জিনিসটা দেখাতে চেয়েছি, তোমরা একটু খেয়াল করে দেখো যে দেয়ার 2 ডিফারেন্ট টেবলস আর ইউজড। একটা হচ্ছে কোয়ান্টাইজেশন টেবিল, আর একটা তোমাদের এনট্রপি হাফম্যান টেবিল এনট্রপি কোডিং এর জন্য। দিস 2 টেবিল শুড বি সেন্ট অ্যালং উইথ দ্য বিট স্ট্রিম। এই 1010 বিট স্ট্রিম, ধরে এখন মনে আসতে পারে যে স্যার এই যে এই 10 কেন আমরা হফম্যান করলাম? এই দেখো হফম্যানের বৈশিষ্ট্য কি, প্রথমে এই যে বিট ডাটাগুলো যখন যাবে তখন সে কিন্তু প্রথম ডাটাগুলা দেখে 1 বিট যখন সে 1 যাবে, সে দেখবে আমার টেবিলে এটা সম্পর্কে কোনো ইনফরমেশন আছে কিনা, যে নাই। তারপরে সে 0 নিবে, তারপরে 0 নিবে। সে যখন 000 দিয়ে দেখবে যে এটা কিছু আছে 100, সেটার জন্য সাপোজ তার কাছে 5 বলে একটা কিছু আছে, সে বুঝবে এর পরের 5টা বিট হচ্ছে আসলে আমাকে একটা পিক্সেলের ভ্যালু দিচ্ছে। দিস ইজ হাউ ইট ইজ ডিকোডেড। তারপরে 5টা বিট হয়ে গেলে সে আবার প্রথম থেকে হাফম্যান ডিকোডিং শুরু করবে। ফলে একটা বিট স্ট্রিম থেকে খুব সহজে সে কি করে ফেলতে পারে, যে এতগুলা কোনো পার্থক্য নাই, সেপারেটর নাই, সে কিন্তু এই হাফম্যান কোডিং করার কারণে খুব সহজে এই বিট স্ট্রিম থেকে উইদাউট এনি সেপারেটর বিটগুলোকে আইসোলেটেডলি কোন পিক্সেলের ভ্যালু কোনটা খুব সহজে বের করে ফেলতে পারতেছে। সো দ্যাট ইজ ভেরি মানে ইন্টেলিজেন্ট একটা সলিউশন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে তোমাদেরকে মেটা ডাটা হিসাবে টেবিলগুলো পাঠাইতে হবে। এবার একটা জিনিস, যদি তোমাদেরকে বলা হয় যে হাউ টু ডিকোড,
উই ডোন্ট হ্যাভ টু মানে থিঙ্ক ভেরি, অনেকক্ষণ বেশি করে চিন্তা করার দরকার নেই। প্রথমে এন্ট্রপি কোডিং হয়েছে, রিসিভিং সাইডে প্রথমে এন্ট্রপি ডিকোডিং হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এন্ট্রপি ডিকোডিং করার সময় আমরা আসলে এখানে 1D সিঙ্গেল ডাইমেনশনাল ডাটা নিয়ে হ্যান্ডেল করি। যখন আমরা এই পর্যায়ে অবশ্যই আবার আমাদের কি করতে হবে, ভেক্টরিং থেকে ইনভার্স ভেক্টরিং করে আমাদেরকে ইনভার্স জিগজ্যাগ প্যাটার্ন করে সেটাকে 2D ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। দুইটা কাজ হবে এন্ট্রপি কোডিং স্টেজে, ডিকোডিং, এন্ট্রপি ডিকোডিং এবং ইনভার্স ভেক্টরিং বা ম্যাট্রিক্সে পুনরায় ফেরত দিতে হবে। এখানে ডিকোয়ান্টাইজেশন, তারপর ইনভার্স ডিসিটি, তারপর আবার প্রত্যেকটা ব্লককে প্রপারলি অ্যাসেম্বল করা, তারপরে সাবস্যাম্পলিং করে যে সমস্ত পিক্সেলের ইনফরমেশনগুলো আমরা লুজ করেছিলাম সেগুলোকে ফেরত আনা, ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন, বিভিন্ন রকম পদ্ধতি আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে কালার কনভার্সন করে আমরা YCBCR থেকে RGB তে ফেরত আসবো। সো দিজ আর দ্য স্টেপস দ্যাট আর সামারাইজড বিলো। এখানে আমরা সেই স্টেপগুলো দেখতে পাচ্ছি যে entropy decoding was the first stage in the decoding side. Reverse sorting of the image data in the zigzag arrangement. Why it is so? Because একটা ভেক্টর থেকে আমরা আবার 2D ইমেজ ফেরত পাচ্ছি। আচ্ছা, রিকোয়ান্টাইজেশন বা ইনভার্স কোয়ান্টাইজেশন, ইনভার্স ডিসিটি, তারপরে রিভার্সাল অফ ডাউন স্যাম্পলিং, আমরা এক্সট্রাপোলেশন বা ইন্টারপোলেশন করে ডাউন স্যাম্পলিং করে যে ডাটা সমস্ত ডাটা লুজ হয়েছে সেটা আমাকে বলে দিতে হবে। আর কালার স্পেস কনভার্সন আমরা RGB তে চলে যাব। তো এই হচ্ছে টোটাল জেপিইজি সম্পর্কে যা যা জানা ছিল সমস্ত কিছু আমরা কমপ্লিট করতে পারলাম। আর এখানে আমরা তোমাদেরকে কিভাবে কোশ্চেন চাইতে পারি, ব্লক ডায়াগ্রাম বলো, প্রত্যেকটা স্টেপের বিবরণ দাও, ঠিক আছে? যে স্টেপগুলোকে আমরা বিবরণ চাবো সেগুলো কিন্তু ইনফ্যাক্ট হেডিংটা কমলা করে দেওয়া হয়েছে। যেগুলা জেপিইজি এর যে সমস্ত স্টেপগুলার বিবরণ আসলে দিতে লাগবে না সেগুলা গ্রিন আছে, তোমরা একটু খেয়াল করলেই পাবা। আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যদি তোমাদেরকে বলে শুধুমাত্র যে সমস্ত স্টেজগুলোতে লস হয় সেগুলা সম্পর্কে বলো, তো সেটা তো আমরা জানি যে কোয়ান্টাইজেশন স্টেপ এবং ডাউন স্যাম্পলিং স্টেপ যেটা আছে সেখানে তোমার লস হয়, সেগুলো সম্পর্কে আমরা বলবো। অন্যভাবে বলতে পারে যে সমস্ত স্টেপগুলোতে কোনো লস হয় না সেগুলা নিয়ে তোমরা একটু ডিসকাস করো, তখন এই দুইটাকে বাদ দিয়ে তখন আমরা সেটাকে বলবো। কেউ যদি সব ক্ষেত্রেই সবগুলা দিয়ে দাও অবশ্যই মার্কসের ক্ষেত্রে সেটা অনেক ভ্যারি করবে। So that's all for today. Thank you for your presence and participation. আশা করি সবাই তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো। তো আচ্ছা, তোমরা তো নেক্সট উইক থেকে মনে হয় ছুটি নিচ্ছ, তাই না? নাকি ওটা কোনো চেঞ্জ হয়েছে? না স্যার, চেঞ্জ হয়নি, নেক্সট উইকটাই স্যার ছুটি নেব। ওকে, না ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস অল, আজকে ক্লাসটা এখানে শেষ। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম।